রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিশেষ ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে দোলযাত্রা। হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। সবাই হোলি খেলুন, রং খেলুন, উৎসব পালন করুন। তো কথা হচ্ছে আজকে কিন্তু চতুর্থ দিনে পড়লো ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এবং এই চতুর্থ দিনে কি পরিস্থিতি, কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আসছে যেগুলো মনে হচ্ছে যে এখনকার যুদ্ধের, কিন্তু পরে বিবেচনা করে দেখা হচ্ছে না এগুলো হচ্ছে পুরনো ভিডিও। তো নতুন কি আপডেট আসছে, নতুন যে আপডেট আসছে দেখুন, আমি আগের দিনই বলেছিলাম বা আপনারা শুনেছিলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাসের বক্তব্য। তিনি কি বলেছিলেন যে যে হরমুজ প্রণালী আছে, সেই হরমুজ প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তেলের দাম বাড়তে পারে। তো সেটাই কিন্তু আজকের থেকে কিন্তু খবর আসছে যে 13% হারে কিন্তু তেলের দাম বাড়ছে এবং রান্না গ্যাসের দামও বাড়ছে, কারণ হরমুজ প্রণালী সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কার্যত ইরান কিন্তু সেটাকে আটকে রেখেছে, এবং যেটুক জানা যাচ্ছে ইরানের তরফ থেকে বলা হয়েছে চীন এবং রাশিয়ার যে নৌজাহাজগুলো আছে, যে জাহাজগুলো আছে সেগুলোকে শুধু ছাড় দেওয়া হবে। তো বুঝতেই পারছেন। কিন্তু এবং সবথেকে তেলের যে দাম পড়বে, আপনারা সকলেই জানেন পৃথিবীতে দুটি দেশ আছে যারা সবথেকে বেশি জ্বালানি কেনে, মানে তেল কেনে, অয়েল কেনে। এক নম্বর হচ্ছে ভারতবর্ষ, 2 নম্বর হচ্ছে চীন। তো সেখানে একটা ব্যাপার রয়েছে। কিন্তু আরেকটি, এই যুদ্ধের মধ্যেও আরেকটি সুখবর যেটা ভারতবাসীর জন্য, যেটা ভারতীয়দের জন্য, সেটা হচ্ছে পাকিস্তান এই যুদ্ধে কিন্তু ফেঁসে গেছে। কার্যত পাকিস্তান কীরকম ফেঁসেছে আপনারা সকলে জানেন, সেই ভিডিও আমি করেছিলাম। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটি টিটি ফাইল হয়েছিল বা চুক্তি সাইন হয়েছিল। কীরকম চুক্তি? সৌদি আরবে যদি কোনো আক্রমণ হয় তাহলে পাকিস্তান সেনাবাহিনী সেখানে যাবে, আর পাকিস্তান যদি কোনো আক্রমণ হয় তাহলে সৌদি যাবে। এই একটি টিটি কিন্তু ফাইল হয়েছিল বা চুক্তি কিন্তু ফাইল হয়েছিল। তো এবার কি হয়েছে, ইরান যেহেতু সৌদি আরবের উপর হামলা করেছে, আপনারা সকলেই জেনে গেছেন এখনও পর্যন্ত যে ইরান কিন্তু 9টি গালফ কান্ট্রিতে হামলা করেছে, তার মধ্যে সৌদি আরবও রয়েছে। তো সৌদি আরবে কিন্তু হামলা করেছে, এরপর সৌদি আরব থেকে কিন্তু পাকিস্তানকে ডাকা হচ্ছে যে আসুন আপনাদের সেনাবাহিনী নিয়ে আসুন, আমাদের রক্ষা করুন। এবং যেটুক খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানে এখন মিসাইল, যুদ্ধ বিমান এইসব নিয়ে সৌদি আরবে হাজির হচ্ছে কার্যত পাকিস্তানের সেনাবাহিনী। আর আমেরিকা কিন্তু এখানে বসে বসে দেখছে যে পাকিস্তান করছেটা কি কার্যত। তো দেখাই যাক, এটা কিন্তু ভারতীয় মানে ভারতের জন্য ভালো খবর। কার্যত ভারতের জন্য একটা ভালো খবর কিভাবে চালে ফেসে গেছে। কারণ আপনারা সকলেই জানেন এই ফাইলটা, এই যে টিটি সাইন হয়েছিল শুধুমাত্র ভারতকে চোখে রেখে কিন্তু ফাইল করা হয়েছিল টিটি সৌদি আরবের সঙ্গে। কারণ আপনারা সকলে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, তো তার মাঝখান থেকে পাকিস্তান ঢুকেছিল এবং পাকিস্তান ভেবেছিল ভারত যদি কোনো ক্রমে পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব আসবে ভারতকে, তাকে রক্ষা করতে বা ভারতের বিপক্ষে। কিন্তু সকল কিন্তু সৌদি আরব বলেছিল যে ভাই এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, মানে ভারতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তারা কোনো মতেই সেখানে যাবে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সৌদি আরবের উপর আক্রমণ হয়েছে, ইরান যেহেতু হামলা করেছে, এখন পাকিস্তান সেনাবাহিনীকে ডাকছে। মানে কীরকম ফেসেছেন বলুন তো। এখন প্রশ্ন তো উঠবে না, ইরানকে নিয়ে এত কথা বলেছেন, ইরানকে নিয়ে তো অনেক কিছু কথা বলেছেন না তারা, এখন তাদের হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, কার্যত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এটা কিন্তু খুব ভালো খবর। এরপরে হচ্ছে যুদ্ধে যেহেতু চতুর্থ দিন চলছে, আরও কি কি হচ্ছে আমরা কালকে দেখলাম। কালকে কার্যত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাদের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলছিলেন তারা নাকি পৃথিবীর নাম্বার 1 সেনাবাহিনী। আমি জানি না কোন দিক থেকে নাম্বার 1 সেনাবাহিনী, ভেনেজুয়েলা থেকে পালিয়ে গেছে, তারপরে এই যে আফগানিস্তান, সেখান থেকে তো ভয়ে পালিয়ে গেল, আমার যদি সম্ভব লাগে ভয়ে পালিয়ে গেল কার্যত, আফগানিস্তান থেকে তো পালিয়েছিল না ভয়ে। তো তিনি বলেছেন জানি না কোন দিক থেকে নাম্বার 1। তো এখন যুদ্ধের কি মোড়, যুদ্ধের কি আপডেট দেখুন। ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলছেন তার মুখ থেকে শুনুন, তারপর আমি আরও আসছি। রাত্রে ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস মিট করলেন এবং সেখানে তিনি জানালেন যে তার দেশবাসীকে বেসিক্যালি জানাচ্ছিলেন যে আমরা দরকার হলে 5-6 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে পারবো, কোনো আমাদের রসদের অভাব নেই, আমাদের অনেক অনেক মিসাইল আছে, অনেক অনেক বোম আছে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বীর। এবং এই যা বলে থাকেন উনি আর কি, আমাদের দেশের সৈনিকরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ, জানি না কি করে শ্রেষ্ঠ, কারণ ভিয়েতনামে কে পালিয়েছিল ভগবান জানে, আফগানিস্তানে কে পালালো, প্লেন করে এমন করে প্লেন চালাচ্ছে যাতে প্লেন থেকে লোকে পড়ে লাফি লাফি পড়ে যাচ্ছে।
সেটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক। যাই হোক, তো সেই সব বলে টোলে উনি অনেক ড্রাম বাজিয়ে এটা বোঝালেন দেশবাসীকে যে এত সৈনিক মরছে আমাদের, তো আমরা এখন আরেকটু যুদ্ধ করতে হবে। যেটা উনি ভেবেছিলেন শর্টকাটের দাম করে, যেমন করে ভেনেজুয়েলাকে নিয়ে নিয়েছিলেন, তেমনি করে হয়ে যাবে কাজ। ইরান দাঁতে দাঁত চেপে করছে। এবার সকাল থেকে দেখছি যে হেজবোল্লাহ আর ইসরায়েলের একটা মারপিট চলছে। হেজবোল্লাহ ইসরায়েলের একটা বড় বেসকে অ্যাটাক করে দিয়েছে আজকে সকালে, এয়ার বেসকে হায়াফার কাছে। এবং তাছাড়া হেজবোল্লাহ অনেক জায়গায় মারছে, এবং ইসরায়েলও হেজবোল্লাহর উপরে অ্যাটাক করছে কনস্ট্যান্ট, এবং বেইরুটে বোম ফেলছে। সেটা একটা দিক। আর ইরান দেখছি বেছে বেছে ইউনাইটেড স্টেটসের টার্গেট, কখনো এমবাসি, কখনো আল ডাফরা এয়ারবেস ইউএইর, কখনো আলী আল সালেম এয়ারবেস কুয়াতের, আরবিল ইরাকের হেডকোয়ার্টার আছে ইউএস এর একটা, সেইখানে সব জায়গায় ফেলছে। এবং কোথাও কোথাও দেখছি আমেরিকান সিটিজেনদের বলা হচ্ছে তোমরা তোমাদের মতো করে ব্যবস্থা করো, এদিকে এসো না, মাথায় মানে আঘাত হয়ে যেতে পারে, তোমাদের আহত হয়ে যেতে পারো। এবং ড্রোনের খেল দেখাচ্ছে। এখানে একটা ট্যাকটিক্স আছে, সেইটা বুঝতে হবে। দেখুন, আমেরিকা আর ইসরায়েল তো দুটো বড় শক্তি, তারা কিন্তু নিখুঁতভাবে গত 2 দিনে ইরানের সমস্ত এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিকে ধ্বংস করেছে, হাজার হাজার জিনিস ধ্বংস করেছে। এবং তখন ইরানের থেকে একটা মেসেজ এসছে আইআরজিসির থেকে যে আমরা এখন অবধি আমাদের ছোটখাটো অস্ত্রগুলো ব্যবহার করছি, এবং তোমরা তোমাদের বড় বড় অস্ত্রগুলো ব্যবহার করতে থাকো, আমাদের আসল মিসাইলগুলো এখনো আমরা ব্যবহার করিনি। সেটা কিছুটা হলেও সত্যি, কারণ ইরানের কাছে কিছু মিসাইল আছে যেটাকে আমরা বলি হাইপারসনিক, মানে একটা হয় সনিক মানে সাউন্ডের থেকে কম স্পিডে, একটা হয় সুপারসনিক সাউন্ডের থেকে একটু বেশি স্পিডে, আর একটা হয় সাউন্ডের থেকে 10 গুণ বেশি স্পিডে, মানে যেটা কোনো রেডার আটকাতে পারে না। এত স্পিড তো আটকাবে কি করে, মানে আপনি দেখলেন আসছে এবং তারপর আপনি মরে গেলেন, মানে 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল ব্যাপারটা। মানে 10 ম্যাক 12 ম্যাকের মিসাইল আছে পৃথিবীতে, ইরানের কাছেও আছে। তারা কিন্তু এখনো সেরকম ভাবে একটা শুনেছিলাম, বাকি সেরকম ভাবে ব্যবহার করতে শুনিনি। এবং গতকাল এটাও শোনা গিয়েছিল যে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতাহুর বাড়িতে নাকি মিসাইল পড়েছিল ওনার অফিসে, এবং ওনার কিছু হয়নি। উনি তারপর একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে আমার কিছু হয়নি, এবং ইসরায়েল বলেছিল হ্যাঁ একটা অ্যাটাক হয়েছে। এবং আজকে দেখছি অনেকগুলো এম্বাসিতে ইরান অ্যাটাক করেছে। এইবার কি হচ্ছে, একটা খেলা হচ্ছে। সেই খেলাটা হচ্ছে ইরান কি দিয়ে অ্যাটাক করছে, ড্রোন দিয়ে। ড্রোনের দাম কত? একটা সাধারণ ড্রোন যেগুলো দিয়ে ইরান ব্যবহার করছে, $10,000। আর আমেরিকা কি দিয়ে প্রতিহত করছে ওই ড্রোনটাকে? প্যাট্রিয়ট মিসাইল দিয়ে। এবং একটা মিসাইল ব্যবহার করছে না, দুটো মিসাইল ব্যবহার করছে। কখনো কখনো সেন্সিটিভ টার্গেট হলে, কোনো এয়ারবেস হলে 3টে মিসাইল ব্যবহার করছে একটা ড্রোনকে আটকাবার জন্য। করতেই পারে, তারা বললো, কিন্তু দাম কত? $1 মিলিয়ন। তো এইখানে দেখুন গল্পটা, যে একটা একটা লোক আপনাকে একটা পাথর মারলো আর আপনি তাকে গুলি মারতে শুরু করলেন, তো একটা গুলির দাম আপনার 1,000 টাকা, ওর পাথরের দাম ফ্রি, প্রায় ফ্রি আর কি। তো এইভাবে আমেরিকাকে কিন্তু ইরান একটা চালাকির ফাঁদে ফেলছে। এবং আমেরিকাও তো বসে নেই, তারাও স্ট্রাইক করছে। আমার মনে হয়, এটা আমি অন্য চ্যানেলেও বলেছি, যে আমেরিকা এখন ট্রাম্প ইলেকশন আছে এবং ট্রাম্পের ডোমেস্টিক অডিয়েন্স, তাতে ট্রাম্পের উপর কিছু চাপ আছে। একটা চাপ হচ্ছে এপস্টিন ফাইলস বলে একটা কেস চলছে ট্রাম্পের ব্যক্তিগত কুৎসা নিয়ে, সেইটার ব্যাপার। আরেকটা হচ্ছে ট্রাম্প এই যে ট্যারিফ লাগিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাও আমেরিকার মানা করে দিয়েছে, এই ট্যারিফটা আপনি লাগাতে পারেন না। ট্রাম্প এই যুদ্ধটা দিয়ে একটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছিল, যে আমি জয় হয়ে ফিরবো। সেখানে দেখছে উল্টে আমাদের ডেড বডি ফেরত আসছে দেশে, এবং অনেকগুলো ডেড বডি গেছে আমেরিকাতে এবং আরো যাবে, যেটা শুনছি সংখ্যাটা নাকি 100-র উপরে। এবার সেখানে কি হচ্ছে, আমেরিকাবাসীরা কিন্তু রাশিয়ার মতো না, তাদের ডেড বডি গেলে তারা ডেভেলপড কান্ট্রি, আমেরিকা ইউরোপ, এদের যদি একটা লোক মরে যায় হায় হায় হয়ে যায় আর কি। যেটা রাশিয়ার মতো বা চায়নার মতো না, যেখানে অনেক লোক ডিক্টেটরশিপ বা সেমি ডিক্টেটরশিপে কি হয়, যে অনেক লোক মারা গেলেও কোনো ব্যাপার না, সরকার বলবে তারা মরবে। আমেরিকাতে সেটা না, ট্রাম্পকে পাত্তারি গুটাতে হবে। তাহলে আমি যেটা আশঙ্কা করছি, ট্রাম্প এইখান থেকে বেরিয়ে আসবে কিভাবে, সে কোনো মহা অস্ত্র ব্যবহার করবে। এবং সেই মহা অস্ত্রটা কি এই মুহূর্তে জানি না, বাট আরো কি আছে, হ্যাঁ আমেরিকার কাছে আরো অস্ত্র আছে যেগুলো এখনো ব্যবহার হয়নি। যেমন একটা মাদার অফ অল বোমস আছে, যেটা একবার মাত্র ব্যবহার হয়েছিল বিশ্বে, আফগানিস্তানে। এবং এইটা মানে বিশাল, এমন একটা বড় জায়গার থেকে অক্সিজেন বার করে নেয়। তো এইবার, আর তাছাড়া একটা ম্যাক্সিমাম অর্ডিন্যান্স পেনিট্রেটর আছে, যেটা যেটা 60 ফিট দূরে কংক্রিটের মধ্যে ঢুকে গিয়েও নিউক্লিয়ার ব্লাস্ট করে দিতে পারে। তো এইবার এইগুলো দেখা যাক আমেরিকা কি করে, বাট আমি জাস্ট আজ করছি। এবার আরেকটা ঘটনা যেটা ঘটেছে, 2-3টে, যেটা মানে আপনার পুরো আপডেটে, স্পেন আর ইউনাইটেড কিংডম, ব্রিটেন, এরা না করে দিয়েছে যে আপনারা আমাদের বেস এই লড়াইয়ে ব্যবহার করবেন না। এবং
ইরান গালফের মানে মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার 9টা দেশকে একসাথে আঘাত করছে। এবং তাদের মধ্যে কিছু দেশ কিন্তু সাইজে খুব ক্ষুদ্র, যেমন ধরুন বাহরেন, যেমন ধরুন কুয়েত, কাতার, সৌদি আরবিয়া অনেক বড়, কিন্তু বাকিগুলো ক্ষুদ্র দেশ। ইউএই, আপনাকে কালকেও আমি বলছিলাম। এবং দেখুন, ভারতবর্ষেতে যদি 1000টা মিসাইলও পড়ে, ভারতবর্ষে বহু লোক থেকে যাবে, কিন্তু ছোট্ট ছোট্ট দেশে যদি এগুলো হয়, শ্রীলঙ্কায় যদি পড়ে 1000টা মিসাইল, তছনছ হয়ে যাবে। তো সেইখানে এরা ভয় পাচ্ছে একটু। এই মুহূর্তে তেলের দাম নিয়ে আপনি বললেন, এবং আপনি স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা ইঙ্গিত করছিলেন। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি যে তেলের দাম 13% অলরেডি বেড়ে গেছে, এবং অনেকগুলো এলপিজি প্রোডাকশন, যেটা আমরা গ্যাস, ডোমেস্টিক গ্যাস যেটা আমরা ব্যবহার করি, সেইগুলো ফ্যাক্টরিগুলো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেইখানে নানান জায়গায়, কাতারে বন্ধ করা হয়েছে, ওমানে বন্ধ করা হয়েছে। এবং সেইখানে কি হবে, যে তেলের দাম আরো বাড়বে। এবং এই হরমুজ প্রণালী, যেটা হচ্ছে দুটো মানে খাড়ি বা গালফ বলতে পারেন আপনি, যেটা সমুদ্রেরই বড় অংশ আর কি। মানে আপনি যদি পার্সিয়ান গালফটা দেখেন, যেটা উপরের দিকটাতে, সেটার 300-400 কিলোমিটার মতো চওড়া, আর তলায় আছে গালফ অফ ওমান, ওটাও 200-250 কিলোমিটার চওড়া। বাট এই দুটোকে মাঝখানে যে ছোট্ট পাতলা একটা জলের প্রণালী, সেটা মাত্র 20, 25, 30 কিলোমিটার চওড়া। তো এইখানটাতে একটা ঘটনা ঘটে গেল, যে জাহাজগুলো আটকে দিচ্ছে, এবং বলছে, এখন নাকি শুনছি, যেটা আপনিও বললেন, আমিও মিডিয়াতে দেখছি কোথাও কোথাও, যে বলছে চায়না আর রাশিয়াকে বলেছে আমরা অ্যালাউ করব তোমাদের জাহাজ। এইটা আপনি সত্যি বললেন, একটা নতুন ইকুয়েশন। এটা হলে আমেরিকা কি এর সাথে সহ্য করবে, না আমেরিকা নিজেরাই আটকাবে? তাহলে কি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে এগাচ্ছি? আমি কালকের থেকে বলছিলাম যে চায়না তার তাস এখনো খেলেনি, এবার চায়না তাস খেলছে। চায়না আজকে একটু আগে বলেছে, আমেরিকা এবং ইসরায়েল সংযত হও, তোমরা এই যুদ্ধটাকে আর এগিয়েও না। তো এবার চায়না মাঠে নামছে। এবার রাশিয়ার কি ব্যাপার? রাশিয়া একটু ঘেটে আছে, কারণ তার নিজের যুদ্ধ চলছে, এবং রাশিয়ার একটা খুব লাভ হবে। একটা কথা আছে বাংলায়, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। এবার যদি আমরা কেউ কোথাও থেকে তেল না কিনতে পারি, তো তেলটা বিক্রি করবে কে? রাশিয়া বিক্রি করবে। আবার কে বিক্রি করবে? তেল বিক্রি করবার জন্য আছে কার কার কাছে? ইউএস এর কাছে আছে, ভেনেজুয়েলার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, 2-4টে আফ্রিকান দেশের কাছে আছে। রাশিয়ার তেল ভারত কিনেছিল, এখনো ভারত বলেনি আমরা কিনছি না। তো হয়তো ভারত কেন, ইউরোপও কিনবে রাশিয়ার তেল, সবাই কিনবে। দেখা যাক কি হয়। আরেকটা ঘটনা ঘটেছে, আপনাকে জানাই। এটা একটা আনন্দের ঘটনা, এই দুঃখের মধ্যেও কিছু আনন্দের খবর থাকে ভারতবর্ষের জন্য। সেটা হচ্ছে পাকিস্তান গেছে ফেসে। কিছুদিন আগে পাকিস্তান একটা ট্রিটি করেছিল সৌদি আরবিয়ার সাথে, যে পাকিস্তানের ওপর আঘাত আসলে সৌদি আরবিয়া বুক দিয়ে দাঁড়াবে, এবং সৌদি আরবিয়ার ওপরে আঘাত আসলে পাকিস্তান বুক দিয়ে দাঁড়াবে। পাকিস্তান এটা কেন করেছিল? যে ভারত যদি পাকিস্তানকে অ্যাটাক করে, তাহলে সৌদি আরবিয়ার আর্মিও জুড়ে যাবে, পাকিস্তানের সাথে লড়াই করতে বাধ্য হবে। তখন কিন্তু সৌদি আরবিয়া ভারতকে আকার ইঙ্গিতে বুঝিয়েছিল এই ট্রিটিটা আপনাদের জন্য প্রযোজ্য না। এবার উল্টো হয়ে গেছে, সৌদি আরবিয়া পাকিস্তানকে ডেকেছে, প্লিজ কাম, আমাদেরকে বাঁচান। এবার পাকিস্তান এখন এয়ারফোর্স পাঠাবে ওই ইরানের বিরুদ্ধে, যাদের হয়ে পাকিস্তান এতক্ষণ কথা বলছিল। এবং আমেরিকা বসে দেখছে মজাটা, যে পাকিস্তান করেটা কি। এতক্ষণ অব্দি তো ইরান হয়ে কথা বলছিল, এবং পাকিস্তানকে এবার আমেরিকাও বেস চাইছে, যে এবার বেসগুলো দাও, আমরা ওখান থেকে উড়ে বাঁদিক দিয়ে ঢুকবো। মানে পাকিস্তানের সাথে ইরানের তো 900 কিলোমিটার বর্ডার আছে। এবার ট্রাম্পের যখন নিজের সার্ভাইভাল বন্ধ হয়ে যাবে, মানে আমি হয়তো আর রাষ্ট্রপতি থাকবো না 2 মাস পরে, তখন ও পাকিস্তানের আসিম মুনিরের সাথে বন্ধুত্ব করবে, না ভারতকে বলবে তোমরা যা ইচ্ছে করো পাকিস্তানের সাথে, আমি এদেরকে সাইজ করে দিচ্ছি? তো এইটা আমাদের জন্য একটা গুড নিউজ, যেটা মানে পাকিস্তানের। আরেকটা ব্যাপার না বললে আপডেটটা কমপ্লিট হবে না। ভারতবর্ষের রাজনীতিতে অনেকেই বলছেন যে ভারতবর্ষ নাকি চুপ করে আছে, এবং ভারতবর্ষ তার মুসলিম বিদ্বেষ দেখাচ্ছে, যে এখন অবধি আমাদের প্রধানমন্ত্রী একটা দেশের রাষ্ট্র শাসকের মৃত্যু হয়েছে কোনো টুইট করেননি, শোক বার্তা জানাননি। এটা সত্যি কথা, উনি জানাননি। কিন্তু ভারতবর্ষ নাকি ভয় চুপ করে আছে না, আমি এইখানে একটু দ্বিমত। ভারতবর্ষ পলিসি চেঞ্জ করছে, যেটা আমি কালকে আপনাকে একটু ইঙ্গিত করেছিলাম যে আমার আজ হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি, যেটা আমি আজ অব্দি দেখিনি, ভারতবর্ষ দু নৌকায় পাড়া দেওয়াটা এখন একটু বন্ধ করছে, দুপক্ষকে মানিয়ে চলাটা বন্ধ করছে, এবং মুসলিম বিদ্বেষ জিরো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সকালে টুইট করেছেন, আমি জর্ডানের সাথে কথা বলেছি, সৌদি আরবের এমবিএস যাকে বলে, মোহাম্মদ বিন সুলতান, তার সাথে মোহাম্মদ বিন সালমান, তার সাথে কথা বলেছি। আমি ইউএইর সাথে কথা বলেছি, ইসরায়েলের সাথে কথা বলেছি। আমি শান্তি চাই, আমি স্থিরতা চাই, এবং ডেমোক্রেসিরা যখন একসাথে লড়াই করে, তখন একটা ভালো কিছু হবে। তো ভারতবর্ষ তো তাহলে চুপ করে নেই, ভারতবর্ষ পক্ষ নিচ্ছে, এবং টুইট না করেও পক্ষ নিচ্ছে। ভারতবর্ষের বর্তমান সরকার
সেটা ভুল বা ঠিক আমি জানি না, আমি রাজনীতি করি না, আমি অ্যানালিস্ট। তারা চুপ নেই, তারা ওপেনলি একরকম ভাবে ইরানের বিরোধিতা করছে এবং ইসরায়েল এবং গালফ কান্ট্রিজ যতগুলো আছে তাদের সাথে সহযোগিতা করছে। তারা সবাই মিলে তো চেষ্টা করছে ইরানকে শায়েস্তা করবার, এবং সেইখানে চুপ নেই। সেইটা যারা বলছে তারা ভুল বলছে, তারা পলিটিক্যাল গেম করছে, ভারতবর্ষ পক্ষ নিচ্ছে, ঠিক না বেঠিক আমি জানি না। আমি কালকে আপনাকে বলেছিলাম এই ব্যাপার নিয়ে, যে এইখানে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা গিয়ার চেঞ্জ হলো ভারতবর্ষে, যে এখন ভারতবর্ষ সবার আগে নিজের স্বার্থ দেখবে, সব সময় সবার স্বার্থ দেখে চলবে না। এবং যে আমাকে কিছু বললো তার কথা আমি ভুলে গিয়ে একটা বুকে জড়িয়ে ধরবো, সেটা করব না। আমি যারা ঘৃণা দেবে তাদের জন্য আমি কিছু ঘৃণা জমিয়ে রাখবো এবং ব্যবহার করব, এবং যারা ভালোবাসা দেবে, সাহায্যের হাত বাড়াবে, সেটা করব। তাহলে নেক্সট নাম্বার কার? নেক্সট নাম্বার পাকিস্তান, তুর্কি, এবং প্রয়োজন হলে আরো কিছু দেশ আছে যারা কিছু উগ্রবাদীকে পুষছিল গত কিছুদিন ধরে, আমাদের কাছের প্রতিবেশী দেশ, তাদেরও শায়েস্তা করা হবে। সেইটা একটা মঙ্গলময় দিক আমাদের। এবং সেনাবাহিনী তো প্রস্তুত। এবং এখন অবধি যেটা দেখছি, 31টা প্রভিন্স আছে ইরানের, 24টা প্রভিন্সে আজকে একসাথে আমেরিকা অ্যাটাক করেছে। আমেরিকা কিন্তু সর্বশক্তি খরচ করছে মুখ রক্ষার জন্য। কারণ আমেরিকা যেটা ভেবেছিল যে এতক্ষণে ট্রাম্প আর কি গদিতে বসে মেডেল ফেডেল নিচ্ছে, কিছু একটা নোবেল প্রাইজ, আবার একটা যুদ্ধ করবার নোবেল প্রাইজ হয়তো পাচ্ছে, সেটা হচ্ছে না। এটা এখানে ইউএস আর ইসরায়েল মিলে 1200টা টার্গেট ধ্বংস করেছে। তারপরেও কিন্তু ইরান কথা বলে যাচ্ছে, হুতি কথা বলছে, হিজবুল্লাহ কথা বলছে, এবং তারা তাদের মতো করে দেখাচ্ছে আমরা পৃথিবীটাকে ঘেটে দেব, তেল সাপ্লাই দিয়ে ঘেটে দেবো, যাতে সারা পৃথিবী জড়িয়ে পড়বে, এবং তোমাদের উপর এমন চাপ দেবো যে তোমরা বাপ বাপ করবে। দেখা যাক কোথায় হয়। আমার মনে হয় নেক্সট 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। তো কার্যত আপনারা শুনতে পারলেন যে ব্রিগেডিয়ার দাস তিনি কি বললেন। তিনি অনেক কিছুই বলেছেন, এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ নাকি এখনও কোনো, বা পিএম যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এখনও কোনো টুইট করেননি নাকি। এটা নিয়ে যারা বিরোধী আছে তারা নাকি একটা রাজনীতির ফায়দা করছেন কার্যত, যে ভারতবর্ষ এখনও কোনো স্ট্যান্ড নেয়নি, ভারতবর্ষ কোন দিকে, এইসব আর কি জানার চেষ্টা করছেন। তো এত একটি লিডার মারা গেল ইরানের, তারপরেও ভারতীয় প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী এখনও টুইট করেনি। আর সত্য কথাই টুইট করেনি, তিনি স্পষ্ট বলে টুইট কিন্তু করেননি। তবে স্ট্যান্ড কি নেয়নি? স্ট্যান্ড তো নিয়েছে। আপনারা শুনতে পেলেন কার্য, স্ট্যান্ড কিন্তু নিয়েছে। সৌদি আরবের সঙ্গে কথা বলেছেন, ইউএইর সঙ্গে কথা বলেছেন, ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন, তারপরে কাতারের সঙ্গে কথা বলেছেন। তো কথা তো বলেছেন, এবং একটি কিন্তু স্ট্যান্ড নিয়েছে। এবং এই স্ট্যান্ডটা ভাই মনে হচ্ছে নতুন স্ট্যান্ড, ধীরে ধীরে কিন্তু অন্য পথে এগোচ্ছে। যে স্ট্যান্ড নেওয়ার, যে আগে যে দুই নৌকায় পা দিত কার্যত, যেটাকে বললেন কার্যত ডক্টর দেবাশিস, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, তিনি বললেন দুই নৌকায় পা দেওয়াটা আস্তে আস্তে একটু সরে যাচ্ছে কার্যত। এখন এমন একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, যারা আমাদের দেশের সঙ্গে ভালো ব্যবহার করবে, যারা আমাদের দুঃখের দিনে এসে পাশে দাঁড়াবে, তাদের সঙ্গে আমরা মেলামেশা করব, তাদের দুঃখের পাশে আমরা যাব। আর যারা ওই উপর থেকে কথা বলবে, যারা আমাদের দুঃখের দিকে আসবে না, তাদের সঙ্গেও কিন্তু আমরা যাব না। এটা কিন্তু কার্যত স্পষ্ট স্ট্যান্ড। এবং আগে যে স্ট্যান্ড নিত সেই স্ট্যান্ড থেকে কিন্তু ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে। এবং আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান, যে যারা দুঃখের দিনে আমাদের কাছে থাকবে তাদের পাশে তো দাঁড়াতেই হবে, তাদের পাশে দাঁড়ানো তো উচিত। আর যারা ধরুন আমাদের দুঃখের দিনে কাছে নেই, তাদের পাশে দাঁড়িয়ে কী লাভ? তো সেরকম একটি স্ট্যান্ড কিন্তু ভারতবর্ষ ধীরে ধীরে নিচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং তিনি আরও অনেক কথা বললেন, শুনলেন যে আমেরিকা হয়তো ভেবেছিল তাড়াতাড়ি হয়ে যাবে কার্যত, কারণ যে রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট যিনি আছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। তো সেই কারণে, কারণ আপনারা শুনতে পেলেন যে আমেরিকানরা কিন্তু তাদের সৈন্যদের লাশ বা ডেড বডি কিন্তু তারা দেখতে পারেন না কার্যত। একজন দুজন যদি মারা যায় তারা কিন্তু ভাই কাঁদতে শুরু করে, যে কেন যুদ্ধ করে কি দরকার, এই প্রশ্ন ওঠে। কিন্তু এই প্রশ্ন ওঠে কার্যত, ওই চীন বা রাশিয়ার নাম নিলেন কার্যত, আপনারা শুনতে পেলেন। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি যুদ্ধ যদি শেষ করতে হয়, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বলেছেন কালকে যখন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন, যে 4-5 সপ্তাহ যুদ্ধ টানার ক্ষমতা আমেরিকার আছে, আমেরিকার কাছে প্রচুর অস্ত্র আছে, আগেই বললাম। তো সেই ক্ষেত্রে ইনি যেটু বুঝালেন, আপনারা শুনতে পেলেন, যে কোনো মানে ভয়ঙ্করী কোনো মিসাইল, কোনো বোমা কিন্তু ব্যবহার করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তাকে এই যুদ্ধে জিততেই হবে, এবং ইরানের কথাও বললেন যে ইরানেও কিন্তু এখনও অনেক
হাইপারসোনিক মিসাইল আছে যেগুলো কিন্তু ব্যবহার করা হয়নি, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারে। তো কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।